আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা দল, তাদের কাছে তাদের আচরণ কার্যক্রম এটাই স্পষ্ট হচ্ছে, তারা আওয়ামী লীগ ব্যতীত, তারা হাসিনা ব্যতীত, হাসিনার যা কিছু আছে সব কিছুই অপরিবর্তিত রাখতে চায়। তারা আসলে হাসিনার সিস্টেমের পরিবর্তন চায় নাই, তারা শুধুমাত্র হাসিনার পরিবর্তন চাইছে। তারা চাঁদাবাজির পরিবর্তন চায় নাই, তারা চাঁদাবাজের পরিবর্তন চাইছে। তারা টেন্ডারবাজির পরিবর্তন চায় নাই, তারা টেন্ডারবাজের পরিবর্তন চাইছে। তাদের এইটা কষ্ট ছিল না যে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাবো, এটা না, বরং স্বৈর শাসকটার পরিবর্তন চাবো, বাকি সব ঠিক থাকুক। সুতরাং এটা কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের প্রস্তুতি। আপনি যদি মনে করে থাকেন জাতীয়ভাবে এই নির্বাচন সকল সমস্যার সমাধান, এটা আপনারা ভুল ভাবছেন। বরং আমাদের লুকিয়ে রাখা অনেক সমস্যাগুলো এই নির্বাচনের পরে প্রকাশিত হবে, এবং তখন এই লড়াইটা আরও বেশি দীর্ঘমেয়াদী হতে পারে, এই লড়াইটা আরও বেশি অসীম এবং অনন্তর দিকে হবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি নিশ্চিত আপনার পরিবার কখনোই বাধা দিবে না আপনি যদি বলেন আমি আবার শাপলা কলের হাসনাত আবদুল্লাহর ভোট করতে চাইতেছি। আমি নিশ্চিত আপনার সন্তান যারা আছে, আমাদের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ওরা খুশি হবে এবং ঈদের আনন্দ নিয়ে বাড়ি যাবে, এবং কেউ বাধা দিবে না। আপনারা সবাই আত্মীয় স্বজন নিয়ে, আপনার পরিবার নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে সবাই একটু বাসায় চলে যান। আপনারা পারবেন না যাইতে? পারবেন না যাইতে? এবং আমি নিশ্চিত আপনার যে বস, যদি কোনো কেউ চাকরি করে থাকেন, সে যদি জানে যে আপনি আমার ভোট করতে যাইতেছেন, সেও আপনাকে ছুটি দিতে দুইবার ভাববে না। আমি ইনশাল্লাহ এই আত্মবিশ্বাস আমাদের আছে। আপনারা বাড়িতে যান, সে যদি আওয়ামী লীগের বসও হয়, সেও তাও বাধা দিবে না, সে আরও বেশি আন্তরিকতা দেখাবে। তো আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে, শেষ ভালো যার সব ভালো তার, আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখনো অনেক পিছিয়ে আছি, অনেক কেন্দ্রে আমরা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আপনি আপনার কেন্দ্রের দায়িত্বটা নেন। আপনি আপনার যতগুলো ভোটার, কোনো কেন্দ্রে 2000, কোনো কেন্দ্রে 1600, কোনো কেন্দ্রে 2200, কোনো কেন্দ্রে 4000, আপনার যে ভোটার আছে সর্বোচ্চ ভোটার উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এলাকায় যান, এলাকায় কে কেন্দ্র কমিটিতে আছে, কারা কাজ করছে, তাদের সাথে একটু সমন্বয় করে আপনারা আগামীকাল থেকে কাজ করা শুরু করে দেন। এবং আপনাদের যে মোবাইলটা আছে, প্রত্যেক দিন অন্তত আপনি 10 থেকে 15টা মানুষকে একটু ফোন দেন, এনকারেজ করেন তারা যেন ভোট দিতে আসে। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, আপনি যে ইউনিয়নে, এই ইউনিয়নের বাইরে হয়তো আপনার বোন বিয়ে দিচ্ছেন, অথবা ভাই বিয়ে করাইছেন, বা নিজে বিয়ে করছেন, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন দূরের আত্মীয় স্বজন, তৃতীয় চতুর্থ লেয়ারের আত্মীয় স্বজন, তাদেরকেও একটা ফোন দেন। আপনার একটা ফোনে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণটা তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা আস্থা পাবে, তারা বলবে ভাই যেহেতু বলছে সুতরাং এটা অবশ্যই ভালো। অনেকে এখন একটা দুদল্যমান একটা অবস্থায় আছে, কিন্তু যখন আপনার একটা অ্যাসিউরেন্স পাবে, আপনার একটা ফোন পাবে যে শাপলা গলিতে ভোটটা দিয়েন এবং হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন, তখন তারা এই ডিসিশনটা কনফিডেন্সের সাথে নেবে। আপনারা এটা করবেন না আমার জন্য? এটা করবেন না আমার জন্য? আপনারা এটা আমার জন্য করেন, ইনশাআল্লাহ আমাদের যে লড়াইটা রয়েছে, আমাদের যে ইনসাফের লড়াই রয়েছে, এই ইনসাফের লড়াইয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা দল, তাদের কাছে তাদের আচরণ কার্যক্রম এটাই স্পষ্ট হচ্ছে, তারা আওয়ামী লীগ ব্যতীত, তারা হাসিনা ব্যতীত, হাসিনার যা কিছু আছে সব কিছুই অপরিবর্তিত রাখতে চায়। তারা আসলে হাসিনার সিস্টেমের পরিবর্তন চায় নাই, তারা শুধুমাত্র হাসিনার পরিবর্তন চাইছে। তারা চাঁদাবাজির পরিবর্তন চায় নাই, তারা চাঁদাবাজের পরিবর্তন চাইছে। তারা টেন্ডারবাজির পরিবর্তন চায় নাই, তারা টেন্ডারবাজের পরিবর্তন চাইছে। তাদের এইটা কষ্ট ছিল না যে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাবো, এটা না, বরং স্বৈর শাসকটার পরিবর্তন চাবো, বাকি সব ঠিক থাকুক। সুতরাং এটা কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের প্রস্তুতি। আপনি যদি মনে করে থাকেন জাতীয়ভাবে এই নির্বাচন সকল সমস্যার সমাধান, এটা আপনারা ভুল ভাবছেন। বরং আমাদের লুকিয়ে রাখা অনেক সমস্যাগুলো এই নির্বাচনের পরে প্রকাশিত হবে, এবং তখন এই লড়াইটা আরও বেশি দীর্ঘমেয়াদী হতে পারে, এই লড়াইটা আরও বেশি অসীম এবং অনন্তর দিকে হবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় দেবিদ্বারবাসী ভাইয়েরা, আপনারা যারা আছেন, অনেক কথা বলেছি, আপনারা সবাই একসাথে যোগ করলেই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হাসনাত আবদুল্লাহ। আমি একা কিচ্ছু না, আমি একা কিচ্ছু না, এখানে প্রত্যেকটা মানুষকে যদি যোগ করা হয়, যোগ করলে যেই নামটা বের হয় সেটাই হচ্ছে হাসনাত আবদুল্লাহ। আপনারা যদি আমাকে সমর্থন না দেন, আমার পাশে না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আমার এই পথটা অনেক দীর্ঘ এবং এটাতে সফল হওয়ার আমার কোনো সুযোগই নাই।
সেজন্য আমি বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, আপনি, আপনারা, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার এলাকাবাসী, গ্রামবাসী সবাই মিলে আমাদের ইনসাফের লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন। দেবিদ্বারের কোনো মার্কা আছে? ঢাকাবাসীর কোনো মার্কা আছে? সংসদে কোনো মার্কা যাবে? ওই সেই মার্কা, হাতের তালে, মুখে বলি, জোর হলো না, আরো জোরে জিতবে তারা। সংসদে এবার যাবে, সরকারে এবার যাবে ইনকিলাব, ইনকিলাব। নিয়ে ভাবনার কিন্তু কোনো প্রয়োজন নাই, তাদের দেবিদ্বারে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা দেবিদ্বার যদি অধপতন বা উন্নতি কোনোটাই আসলে সেই অর্থে তাদেরকে প্রভাবিত করার কিন্তু কোনো কারণ ছিল না। কিন্তু আমি দেখলাম যে আসলে তাদের সাথে যখন কথা হয়েছে, বেশিরভাগ সময় বা তারাও সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে বা সামাজিকভাবে প্রতিনিয়ত দেবিদ্বার নিয়েই চিন্তা করেন। আমি ফারুক ভাইয়ের পরিবারটার কথাই বললাম। আমি জানতাম না ওনারা 1977 সাল থেকে তারা ঢাকায় থাকেন। তো আজকে ওনার পরিবারের সাথে কথা যখন হলো, তো এইখানে প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আছেন সবাই, আমি অনেককেই চিনি, পার্সোনালি অনেককেই চিনি যারা ঢাকায় সেটেলড। কিন্তু দেবিদ্বারের অধপতন বা দেবিদ্বারের ক্রমশ যেই অবনতি হয়েছে, অবকাঠামোগত অবনতি, শিক্ষার অবনতি, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অবনতি, সেটা আপনাদেরকে ভাবিয়ে তোলে। একই সাথে সাথে দেবিদ্বারের সম্ভাবনা, দেবিদ্বারের কোনো একটা অর্জন আপনাদেরকে আনন্দিত করে। আমরা যেহেতু সম অনুভূতির মানুষ, আজকে আমরা একসাথে হয়েছি, এবং আমি যেহেতু দেবিদ্বার থেকে নির্বাচন করছি, আমাকে আপনাদের চেনা প্রয়োজন। আমার স্বপ্ন, আমার লক্ষ্য, সেই সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা প্রয়োজন। আপনারা কার পাশে দাঁড়াবেন, কেন দাঁড়াবেন, এবং আপনারা কেন ঝুঁকি নিয়ে আপনারা দেবিদ্বার আমার পাশে সমর্থন জুগিয়ে মানুষের মতামত নিয়ে বৈধতা উৎপাদন করবেন, সেটা আপনাদের জেনে বুঝে করা উচিত। এক নম্বর বিষয় হচ্ছে, দেবিদ্বারের যেই সমস্যাগুলা রয়েছে, দেবিদ্বারের দুই ধরনের সমস্যা আছে। এক ধরনের সমস্যা হচ্ছে ভিজিবল সমস্যা, আরেক ধরনের সমস্যা হচ্ছে সাবজেক্টিভ। ভিজিবল সমস্যা হচ্ছে যেই সমস্যাগুলো আসলে আমরা, যেমন ইনফ্রাস্ট্রাকচারের যে প্রবলেমটা, এটা আমরা আসলে সবাই আমরা উপলব্ধি করি। দেবিদ্বারে আমরা যখন সীমান্তে যাই, দেবিদ্বার আমরা চান্দিনা, বুড়িচং থেকে যখন দেবিদ্বারে প্রবেশ করি, আমরা অনুভব করি যে আমরা দেবিদ্বারে প্রবেশ করেছি। কিছুদিন আগে একজন বিশ্ববরেণ্য আলেম এনায়েতুল্লাহ আব্বাসী, উনি আমাদের এলাকায় গিয়েছেন। যাওয়ার পরে উনি আর যেই দেবিদ্বার সম্পর্কে ওনার মন্তব্য, সেটা হচ্ছে উনি একটা আফ্রিকার প্রত্যন্ত এলাকায় আসছেন, ওনার কাছে এটা মনে হয়েছে। এবং আমি একটা গ্রাম, সেটার নাম হচ্ছে, আমি 212টা গ্রামে আমি নিজে গিয়েছি। 212টা গ্রামে আমি পৌঁছানোর চেষ্টা করেছি যে আমি যেন সমস্যাগুলো আমি নিজে দেখতে পারি, তাত্ত্বিকভাবে বা আরেকজনের কাছ থেকে শোনার চেয়ে যেন আমি নিজে অনুধাবন করতে পারি। সেই জন্য আমি গত 3 মাসে বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে আমি 212টা গ্রামে অন্তত একবার, কোনো গ্রামে 2বার 3বারও যাওয়া হয়েছে। তার মধ্যে আমার একটা গ্রামের একটা উদাহরণ দিই যাতে বুঝতে সুবিধা হয়। সেটা হচ্ছে কাশারিখোলা একটা গ্রামের পাশে একটা গ্রাম আছে, লাইট্টা নামে একটা গ্রাম। আপনি চিনেন কিনা, চিনতেও পারেন। লাইট্টা গ্রামে আমি যখন যাই, আমাকে অনেক মানুষ দেখতে আসে, রাজনৈতিক হয়তো মতপার্থক্য থাকলেও আমাকে দেখতে আসে, একটু ছুতে আসে, ছবি তুলতে আসে। এক আন্টি দূর থেকে দাঁড়িয়ে আমাকে ডাকলেন, আমি গেলাম। তো উনি আমাকে বললেন যে আমার 2টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। আপনি যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই রাস্তা দিয়ে আসা যাওয়ার কারণে আমার 2টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে। তো আশা করি এই কথাটা বলার পরে ওই রাস্তা বা ওই এলাকার অবকাঠামোগত যেই অবনতি গত 17, 18, 20 বছর হয়েছে, সেটা আসলে উপলব্ধি করার আর কোনো বাকি থাকে না। যে একটা মা, তার 2টা বাচ্চা একটা রাস্তার কারণে মিসক্যারেজ হয়েছে, এর থেকে দুঃখজনক আর কোনো ঘটনা আমি মনে করি না প্রত্যাশিত হতে পারে। দেবিদ্বারের পুরো চিত্রটাই এমন। খুব কম, আমার যদি গ্রাম ধরি, একটা গ্রামের একটু রাস্তা আমার কাছে মনে হয়েছে ভালো, সেটা হচ্ছে বারুর গ্রাম। আদারওয়াইজ আমার দেবিদ্বার আমি যেখানেই গিয়েছি, আমি কোনো রাস্তা, কোনো অবকাঠামোগতভাবে কোনো রাস্তা আমি ঠিক পাই নাই। এবং অবকাঠামোগত যে জায়গাগুলো, সেই জায়গাগুলোর ইতিবাচক রূপান্তর সম্ভব যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। এটা তখনই সম্ভব যদি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি নিশ্চিত করতে পারি,
তাহলে সেটার ইতিবাচক রূপান্তর সম্ভব। কিন্তু যদি আমার নির্বাচন করার ক্ষেত্রে অধিকাংশ নেতৃবৃন্দ এই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত এই কারণেই করতে পারে না, কারণ তার নির্বাচনের অর্থর সংস্থানটা করতে হয় কন্ট্রাক্টরদের কাছ থেকে, অর্থের সংস্থানটা করতে হয় রাজনৈতিকভাবে যারা বিভিন্ন ঠিকাদারি নিয়ন্ত্রণ করে তাদের কাছ থেকে। তো যে মানুষগুলোর কাছ থেকে যখন অর্থ সংস্থান করে নির্বাচনে বিজয়ী হওয়ার পরে তখন দেখা যায় ওই ঠিকাদাররা যখন কাজে অনিয়ম করে, ওই ঠিকাদাররা যখন কাজগুলো ঠিকভাবে করতে পারে না, ওই নির্বাচিত নেতৃত্ব তখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাইতে পারে না। আমি আমার জায়গা থেকে যেহেতু জনগণ আমার প্রতি আস্থা রাখছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অর্থের জন্য আমি কোনো ধরনের এই বনেদি বা কোনো বর্জ্য মানুষের কাছে যেহেতু আমি যাচ্ছি না, আমি আমার জায়গা থেকে নিশ্চিত করতে পারি অবকাঠামোগত ইতিবাচক রূপান্তরের জন্য দেবিদ্বারে আমার ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতার কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না ইনশাআল্লাহ। একই সাথে সাথে আমি যেহেতু একটা টিম পেয়েছি, যেই টিমটা আমাকে তার নিজের জায়গাটা ছেড়ে দিয়ে দেবিদ্বার উপজেলা জামাত চাইলেই পারতেন যে আপনার সেন্ট্রাল নির্দেশনা না মেনে তারা সেখানে তাদের যেহেতু একটা জনভিত্তি রয়েছে, সেই জনভিত্তির উপরে নির্ভর করে চাইলেই পারতেন আমাকে সমর্থন না দিয়ে তারা প্যারালালি নিজেরা কার্যক্রম চালিয়ে যেতে। কিন্তু আমরা দেখেছি সেন্ট্রাল নির্দেশনা পাওয়ার পরে তারা 1 মিনিটও অপেক্ষা করে নাই, আমাকে সাথে নিয়ে গিয়ে ওনারা ফর্মটা জমা দিয়েছে। এবং যিনি প্রার্থী ছিলেন জামাতের, উনি এমনভাবে নির্বাচনটা উনি করছেন যাতে মনে হয় বোঝার উপায় নাই যে নির্বাচনটা উনি হাসনাত আবদুল্লাহর জন্য করছেন, মনে হয় নির্বাচনটা উনি ওনার জন্যই করছেন। এবং যেহেতু আমরা এই টিমটা পেয়েছি, আমরা এরকম একটা টিম পেয়েছি, আমরা পরবর্তীতে আমরা নির্বাচনে বিজয়ী হব না, আমরা নির্বাচনে যদি মানুষ আমাদেরকে আস্থা দেয় তাহলে আমরা দায়িত্ব পাবো, এটা আমাদের জন্য দায়িত্ব। আশা করি আমরা সমন্বিতভাবে এই দায়িত্বটা স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে আমরা যথাযথভাবে সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, দেবিদ্বারের যদি মোটা দাগে ভিজিবল সমস্যা হচ্ছে এটা সমাধান করার ক্ষেত্রে আমরা সচেষ্ট থাকবো, আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আর আমাদের যে মোটা দাগে যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো গত 17 বছরে আমরা যারা 2005-6 সালে দেবিদ্বারকে দেখেছি এবং বর্তমানে যখন আমরা দেবিদ্বারকে দেখি, আমরা একটা দৃশ্যমান একটা পার্থক্য দেখি। বা দেবিদ্বার সরকারি কলেজে যারা আপনারা পড়াশোনা করেছেন আর দেবিদ্বার বর্তমান সরকারি কলেজের যে অবস্থান আপনারা দেখতে পান, এই দুইটাকে যদি আপনারা অ্যাসেস করেন তাহলে এই দেবিদ্বারের মূল চিত্রটা আপনাদের সামনে উপস্থাপিত হবে। দেবিদ্বার একটা সময় ছিল আমার বাসাটা সরকারি কলেজ ঘেঁষে ছিল, সরকারি কলেজের যে বাউন্ডারিটা, যেখানে সরকারি কলেজের প্রিন্সিপাল থাকতেন, ওই প্রিন্সিপালের বাউন্ডারি ঘেঁষেই আমার বাসাটা ছিল। আমরা মাঝে মাঝে ক্রিকেট খেললে আমাদের বল প্রিন্সিপালের বাসায় চলে যেত, মাঝে মাঝে বল ফেরত দিত, মাঝে মাঝে দিত না। অর্থাৎ আমাদের এই ধরনের, আমরা তখন দেখতাম দেবিদ্বার কলেজে যারা পড়াশোনা করে মুরাদনগর থেকে, ব্রাহ্মণপাড়া থেকে, নবীনগর থেকে, কসবা থেকে, ওদিক থেকে বিভিন্ন জায়গা থেকে, দাউদকান্দি থেকে দেবিদ্বার লজিং সিস্টেম ছিল। তখনকার সময় 2টা ছাত্রাবাস ছিল, কামাল ছাত্রাবাস, তারপর রফি ছাত্রাবাস, এবং বিভিন্ন লজিং সিস্টেম ছিল। এবং দেবিদ্বার কেন্দ্রিক কিন্তু একটা শিক্ষানগরী হয়ে উঠেছিল, যার কারণে আমার মায়ের মতো অনেক হাজার হাজার মায়েরা পরিবার নিয়ে নবীনগর, চান্দিনা, তারপরে আশেপাশের যে মুরাদনগর উপজেলা, ওই লল্যান্ডের যে এরিয়াগুলো আছে, সবাই কিন্তু এখন আগে একটা সময় দেবিদ্বার মুখী হতো। কিন্তু একটা নির্মম পরিহাস, রাজনৈতিক বাস্তবতার অবনতির কারণে এখন দেবিদ্বারের মানুষই দেবিদ্বারে থাকে না, হয় কুমিল্লা চলে যায়, না হয় ঢাকায় চলে আসে। এখন আমরা যদি লোকেশনের জায়গা থেকে দেখি, দেবিদ্বারের যে লোকেশনটা আছে জিওগ্রাফিক জায়গা থেকে, এটা ফিডিং একটা ল্যান্ড। অর্থাৎ এই এলাকাতে আপনার লল্যান্ডের যতগুলা এলাকা আছে, আপনার নবীনগর থেকে মুরাদনগর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, এই পুরাটার কিন্তু আমাদের উপজেলাটা তাদের জন্য একটা আপার ল্যান্ড, আর ওই এলাকাগুলো লোয়ার ল্যান্ড, তারা কিন্তু আমাদের মুখী। তো আমরা যদি এটা শিক্ষানগরী আগের মতো আবার রূপান্তর করতে পারি, আবার যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা আবার আগের জায়গায় নিতে পারি, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারি, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা যদি যারা এখানে শিক্ষিত মানুষ রয়েছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের যেই সম্পদগুলো আমরা প্রত্যেক বছর
দেবিদ্বার বাংলাদেশকে উপহার দেয়, তাদেরকে যদি আমরা দেবিদ্বারমুখী করতে পারি, আমাদের যে একটা সমৃদ্ধ ডায়াসপোরা কমিউনিটি রয়েছে যারা বিদেশে রয়েছে, তাদের অ্যাপিয়ারেন্স যদি আমরা দেবিদ্বারে নিশ্চিত করতে পারি, তাহলে কিন্তু দেবিদ্বারের শিক্ষাক্ষেত্রের একটা যুগোপযোগী একটা রূপান্তর ঘটানো সম্ভব। এবং আমরা বিশ্বাস করি আপনাদের সহায়তা নিয়ে সেটা আমরা 2 বছরের মধ্যে এটাকে আমরা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। এবং এটার মধ্য দিয়ে দেবিদ্বার যে হারানো একটা সেন্ট্রাল একটা জায়গা ছিল, আমাদের কুমিল্লা কেন্দ্রিক যে উপজেলাগুলো রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার যে উপজেলাগুলো রয়েছে, সে উপজেলার একটা সেন্টার, একটা হাব আমরা দেবিদ্বারে গড়ে তুলতে পারবো, যেটার মধ্য দিয়ে দেবিদ্বারের শিল্প, দেবিদ্বারের বিপণন ব্যবস্থার সেটার আমরা প্রত্যাশিত একটা প্রসারও আমরা ঘটাতে পারবো। দেবিদ্বারের পরবর্তী যে সমস্যাটা, সাবজেক্টিভ সমস্যা, সেটা হচ্ছে ড্রাগস। এটা ড্রাগসের ভয়াবহতা। আমরা যারা দেবিদ্বারে থাকি না, দেবিদ্বারে আমাদের যাওয়া আসা কম, সেই জায়গা থেকে আমিও ব্যক্তিগতভাবে আমার অনুধাবনটা এত গভীর ছিল না, এত স্পষ্ট ছিল না। এই লাস্ট 6-7 মাসে আমি যখন দেবিদ্বারে যাই, প্রচুর পরিবার এই ড্রাগসের কারণে ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংসের দ্বার প্রান্তে এই ড্রাগসের কারণে। তো এই ড্রাগসটা আসলে এটাও যদি রাজনৈতিকভাবে আমরা এটাকে একটা ইতিবাচক রূপান্তর করতে পারি, তাহলে সেটা নিয়ন্ত্রণ সম্ভব। কারণ আমরা দেখেছি ড্রাগসের সাথে পলিটিক্যাল যে পার্টিগুলো থাকে, পলিটিক্যাল পার্টিগুলোর লিডারদের একটা সরাসরি এনগেজমেন্ট থাকে। তাদের ইচ্ছাকৃত প্রশ্রয় ছাড়া ড্রাগসের ডিলিং কখনোই সম্ভব নয়। আমরা দেখেছি কিছুদিন আগে এক রাজনৈতিক নেতার বক্তব্য হচ্ছে আমাদের সামনে এসেছে, আমি সেখানে দেখেছি উনি তার কর্মীকে বলছেন, যদি তুমি এই নির্দিষ্ট পরিমাণ টাকা আমাকে না দিতে পারো, তাহলে যে তোমার ব্যবসাটা আছে সেটা আমি বন্ধ করে দেব। অর্থাৎ ড্রাগসের যে ব্যবসাটা আছে সেটা বন্ধ করে দেব। এখন আমাদের যেহেতু আমরা নিজেরা ড্রাগসের সেবক না, আমরা নিজেরা ড্রাগসের সেলার না, আমরা নিজেরা ড্রাগসের বায়ার না, ড্রাগস আমাদের জীবনে কোনো উপযোগিতা তৈরি করে না, এবং আমরা বিশ্বাস করি আমরা যদি সমন্বিত একটা উদ্যোগ নেই, এবং আমাদের রাজনীতি যেহেতু ড্রাগসের টাকায় নির্ভর করে না, এই ড্রাগসের দেবিদ্বার থেকে মূলোৎপাটন আমাদের দ্বারা ইনশাল্লাহ সম্ভব, যদি সবাই আমাকে সহায়তা করেন। কোনো ধরনের ইতিবাচক সমৃদ্ধি বা প্রগতির দিকে আমরা যাইতে পারি না এই গত 17, 18, 20 বছর ধরে। এটা সাউন্ড অনেকের কাছে মনে হইতে পারে এটা খুব, আপনি যদি দেবিদ্বার যান আপনার পরিবারকে নিয়ে কোনো একটা জায়গায় বসে খাবেন, এই পরিবেশটাও দেবিদ্বার এখনো পর্যন্ত নাই। আপনি আপনার পরিবারকে নিয়ে দেবিদ্বারের কোনো জায়গায় আপনি বসে খাওয়ার মতো একটা পরিস্থিতি নাই। এটা হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক ওই অর্থে আমরা কোনো উন্নতি করতে পারি নাই, আমাদের বিনোদন কেন্দ্র আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা এখনো পর্যন্ত দেবিদ্বারের স্বাস্থ্য ব্যবস্থাটার আমরা হচ্ছে ইতিবাচক, আমরা নাম্বার অনেক হসপিটাল হয়েছে, আমরা সেগুলাকে আমরা এখনো পর্যন্ত সেবাধর্মী করতে পারি নাই। আমরা ইনশাল্লাহ আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন এবং আমাদের যে টিমটা রয়েছে, আমরা বিশ্বাস করি এটার আমরা একটা গ্রহণযোগ্য মাত্র একটা পরিবর্তন করতে পারবো ইনশাল্লাহ। এবার আসেন, এটা সম্ভব তখন, আমাকে প্রায় বলেন এটা একা সম্ভব কিনা, এটা একা কোনোদিনও সম্ভব না। আমি এখন যে কথাগুলো বলবো এগুলো একটু তিক্ত এবং এগুলো হয়তো অনেকের মন খারাপ হইতে পারে। আমি লাস্ট 6 মাসে, এবং এখানে যারা রাজনীতি করেন তাদেরও একই অভিজ্ঞতা, আমি তাদের সাথে যখন কথা বলেছি তাদেরও সেম অভিজ্ঞতা। আমাদের সমাজে যারা ক্রাইমের সাথে রিলেটেড, তারা কিন্তু কোনো না কোনোভাবে আমাদের আত্মীয় স্বজন, তারা আমাদের বাড়িরই, তারা আমাদের এলাকার, তারা আমার চাচাতো ভাই, খালাতো ভাই, বা আমার খালাতো ভাই না হলে কারো না কারো খালাতো ভাই। তারা তো মঙ্গল গ্রহের কেউ না কেউ, তারা তো আমাদের সোসাইটির নাকি। তো যখন দেখা যায় একটা স্ট্রিক্ট অ্যাকশন নিতে যায়, তখনই দেখা যায় আমাদের নিজেদেরই মানুষ এটা তদবির নিয়ে আসে যে আমি যেহেতু আপনার পার্টিটা করি, ওই লোকটা তো আমার খালাতো ভাই, চাচাতো ভাই, এটাকে একটু স্যাক্রিফাইস করা যায় কিনা। এটা কিন্তু হয়। এবং আমি যদি দেখি আমাদের দেবিদ্বারে একটা দুষ্ট মানুষগুলা তাদের ব্যবসা বা তাদের এই খারাপ কার্যক্রমগুলোকে তারা খুব প্ল্যানভাবে এটাকে পরিচালনা করে। তাদের 3-4 জন ভাই থাকে, তারা একটাকে দিয়ে রাখে এনসিপিতে, একটা ভাইকে দিয়ে রাখে জামাতে, একটাকে দিয়ে রাখে বিএনপিতে। যার যে সময় আসে তখন, যার যেটা সময় আসে তখন তাকে সামনে নিয়ে আসে। বিএনপির সময় বিএনপির ভাইটা সামনে আসবে, বাকিগুলো আবার একটু ব্যাকে চলে যাবে, কিন্তু ব্যবসাটা সে টিকায় রাখবে। যেমন এক্সাম্পল মাটি কাটা, দেবিদ্বারে এটা বড় সমস্যা। আর মাটি কাটার এটার কিন্তু হাত বদল হয়। ধরেন যদি আমরা 11 দলের নেতৃত্ব আমরা যদি দেবিদ্বারে আমরা যাই, দেখা যাবে যেই ভাইটা আমাদের রাজনীতিটা করছে হাত বদল হয়ে বড় ভাই থেকে সে হচ্ছে এটা ঠিকাদারিটা নিবে। তখন বলবে ভাই আমি তো আপনার ভোটটা করছি, আমি তো আপনার রাজনীতিটা করছি, আমার দিকে না তাকাইলে কেমন হবে।
আমরা যদি সফল হইতে চাই আমাদের আপনাদের সহায়তা লাগবে। কারণ অন্যায় মানে অন্যায়, ইলিগ্যাল মানে ইলিগ্যাল। সেটা আমার বাপে করলেও ইলিগ্যাল, সেটা আপনি করলেও ইলিগ্যাল। এখন আমার ইনসাফের মানদণ্ড যদি এটা হয়, আমরা সবাই ইনসাফে বিশ্বাসী, কিন্তু আমার ইনসাফের মানদণ্ড যদি এটা হয় যে আমি যৌতুক দিব না, যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ করব, তবে সেটা আমার মেয়ের বিয়ের সময়, ছেলের বিয়ের সময় চুপ থাকবো, এটা কিন্তু ইনসাফ হইল না। আমি ইনসাফে বিশ্বাস করি, কিন্তু ইনসাফটা যদি এমন হয় যে রাস্তা মোটা লাগবে ঠিক আছে, প্রশস্ত লাগবে ঠিক আছে, তবে সেটা আমার জমির উপর দিয়া না। আমাদের মধ্যে যদি এই প্রবণতা থাকে তাহলে আমাদের সফল হওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সেজন্য আপনারা যারা আছেন, আমি বিশ্বাস রাখতে চাই যদি কোনো নীতি, যদি কোনো সিদ্ধান্ত সেটা আমার এগেনস্টেও যায়, কিন্তু সেটা যদি ইনসাফ হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে সমর্থন দিবেন। দিবেন না মনে হয়? দিবেন তো? দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আমার এটা আসলে খুব কঠিন একটা কাজ, এটা খুব কঠিন একটা কাজ। কারণ সবারই প্রত্যাশা থাকে, আমি যখন দেবিদ্বার যাই আমার প্রত্যেক দিন 15-20টা এডমিট কার্ড নিয়ে আসতে হয় প্রত্যেকবার, কিন্তু এটা কিন্তু আমার কাজ হওয়ার কথা না। আমরা সবাই কিন্তু এই মেধা, দক্ষতা, যোগ্যতার ভিত্তিতেই কিন্তু আমরা দেশটা গঠন করতে চাই। কিন্তু আমার মেয়ের চাকরি হইলে এটা আলাদা বিষয়। ব্যাপারটা এরকম না, আমি বক্তব্য দিই ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় ঠিকই আবার হচ্ছে একটা এডমিট কার্ড ধরাই দেয়। তো আমি প্রত্যাশা রাখতে চাই আপনারা যারা আছেন, আমি একটা ফাইনেস্ট একটা টিম এখানে ব্যক্তিগতভাবে আমার অনেকের সাথে পরিচয় আছে, ব্যক্তিগতভাবে ফখরুল ভাই আছে, এবং এখানে অনেকে আছে যারা কোনোদিন রাজনীতি করে না, শুধুমাত্র আমাদের ভোট করার জন্য তারা দেশে আসছে। অনেকে আছে যে চাকরি বাকরি করে শুধুমাত্র ভোট করার জন্য হচ্ছে তারা ছুটি নিয়ে আসছে। আমেরিকা থেকে একজন আসছে, সৌদি আরব থেকে আসছে, দুবাই থেকে আসছে। আমাদের কিন্তু তাদের উপরে তাদের যে আস্থা এবং বিশ্বাসের মর্যাদা কিন্তু আমাদের রাখতে হবে। আমার একটা বিশেষ পরিকল্পনা আছে আমাদের, সেটা হচ্ছে দেবিদ্বারের 2টা কমিউনিটিকে, আমাদের দেবিদ্বারে একটু খাবারটা যদি আমরা একটু পরে দেই ভালো হইতো মনে হয়। দেবিদ্বারের 2টা কমিউনিটিকে আমি যদি দেবিদ্বারে এনগেজ করাইতে পারি, দেবিদ্বারের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। 2টা কমিউনিটি, শুধুমাত্র কিচ্ছু করা লাগবে না, তাদের অ্যাপিয়ারেন্সটা যদি আমরা দেবিদ্বারে নিশ্চিত করতে পারি। একটা কমিউনিটি হচ্ছে ঢাকা কেন্দ্রিক যেই আমাদের সিভিল সোসাইটি আছে, দেবিদ্বার সিভিল সোসাইটি, তাদের যদি দেবিদ্বার কেন্দ্রিক একটা অ্যাপিয়ারেন্স বাড়ানো যায়। আপনি দেখেন আপনারা যারা ঢাকায় আছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই আপনার সোসাইটির একজন প্রেজেন্টেবল একজন মানুষ, ঠিক কিনা? আপনি যারা ঢাকায় আছেন, ব্যবসা করেন, চাকরির সাথে জড়িত, যেই হন না কেন, আপনার সোসাইটির সবচেয়ে প্রেজেন্টেবল মানুষটা কিন্তু আপনি। অথচ দেখা যায় আপনার মসজিদ কমিটির সভাপতি হচ্ছে এক চাঁদাবাজ, ধান্দাবাজ। আপনার মসজিদ কমিটি, স্কুল কমিটি, আপনার কাছে একটা সময় মনে হয় না এই ঝামেলায় যাওয়ার দরকার কি, পরিবার নিয়ে আসি, ভালো আছে, এত দরকার কি, না ঈদে যাব, নামাজটা পড়ে সুন্দর পাঞ্জাবি পরে হ্যান্ডশেক করে চলে আসবো। এই যে আপনি আগ্রহী না, এনগেজ হচ্ছেন না, এইটার সুযোগটাই হচ্ছে চাঁদাবাজ এবং ধান্দাবাজরা নিচ্ছে। আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা শুধুমাত্র আপনার অ্যাপিয়ারেন্স, আপনার উপস্থিতি, এইটা সমাজে আপনার একটা রিয়েল একটা চেঞ্জ নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। শুধুমাত্র কিচ্ছু না, আপনি রেগুলার শুধুমাত্র আপনার সোসাইটিতে রেগুলার যাতায়াতটা করেন, আপনি রেগুলার আপনাদের বাড়িতে যাতায়াত করেন, দেবিদ্বারে যাতায়াত করবেন। আপনার যখন রেগুলার ফ্রিকোয়েন্ট হচ্ছে মুভমেন্ট দেবিদ্বারে হবে, দেবিদ্বারে ইতিবাচক অবশ্যই একটা পরিবর্তন ঘটবে। আরেকটা হচ্ছে ডায়াসপোরা কমিউনিটি, আমাদের বিদেশে যেই পরিমাণ রিসোর্স আমাদের আছে, রিসোর্স পার্সোনালিটি আমাদের আছে। আমি লাস্ট 1 বছর আমি অনেককেই দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়ায়, বিভিন্ন বিজনেস করে, এন্টারপ্রেনার, বিদেশে অনেক প্রেজেন্টেবল মানুষ আছে। ওই মানুষগুলোকে যদি আমরা দেবিদ্বার কেন্দ্রিক তাদের একটা ফ্রিকোয়েন্ট একটা অ্যাপিয়ারেন্সের আমরা ব্যবস্থা করতে পারি, দেবিদ্বারে কি ইতিবাচক পরিবর্তন ঘটবে। অতীতের রাজনৈতিক ব্যবস্থায় যেটা হয়েছে, আমরা এই ধরনের মানুষগুলোর দেবিদ্বার উপস্থিতিকে আমরা সন্দেহজনকভাবে দেখতাম। আমরা মনে করতাম পরবর্তীতে হয়তো আমার নেতৃত্বের জন্য হুমকি স্বরূপ। দেবিদ্বারের 25 জন সচিব আছে, আপনি বিশ্বাস করেন? 25 জন না, এটা বেশি মনে হয়, আরও ডেপুটি সেক্রেটারি অ্যাভভ 25 জন প্লাস। আমাকে একটা লিস্ট দেওয়া হয়েছিল, 25 জন প্লাস ডেপুটি সেক্রেটারি অ্যাভভ, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ফুল সেক্রেটারি, 25 জন একটা উপজেলাতে সার্ভিং আছে। সার্ভিং, আমি রিটায়ার্ডের কথা বলতেছি না, কিন্তু আপনি দেখবেন তাদেরকে কখনোই দেবিদ্বার দেখবেন না। এখন একই সাথে সাথে তারাও উৎসাহিত বোধ করে না, কারণ তাদেরকে আনওয়ান্টেড ফিল করা হয়। তারাও যখন এলাকায় যায় এমন একটা কৃত্রিম একটা পরিবেশ তৈরি করা হয় যাতে তাদের উপস্থিতিটাকে আনওয়েলকাম করা হয়।
আমরা আমাদের জায়গা থেকে নিশ্চিত করতে চাই। যেহেতু ভাই আমরা আমাদের এক্সিস্টেন্স নিয়ে আমরা ক্রাইসিসে ভুগছি না, আমাদেরকে যতদিন পর্যন্ত আপনারা চাইবেন, আপনারাই যেহেতু আমাদের ভিত্তি, সুতরাং আমাদের এই ক্রাইসিস নাই যে আমাদের নেতৃত্ব হয়তো চুরি হয়ে যেতে পারে। আজকে আপনারা দেবিদ্বারে রেগুলার গেলে হয়তো কয়দিন পরে আমি দেবিদ্বার থেকে আউট হয়ে যেতে পারি। এই ভয় যেহেতু আমাদের নাই, আমরা যেহেতু দেবিদ্বারের জন্য সবাই মিলে কাজ করব, সুতরাং আমরা আপনাদেরকে সবসময় ওয়েলকাম করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে ওয়েলকাম করব, তবে আপনারা সবাই যাইতে হবে, ঢাকায় বসে থাকলে হবে না। দেবিদ্বারের প্রতি আপনাদের দায় রয়েছে, দেবিদ্বারের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। এখানে আপনার আব্বা আম্মার কবরস্থান আছে, দেবিদ্বারের মানুষের প্রতি কিন্তু আপনার ঋণ আছে। এই ঋণ পরিশোধ করার জন্য অন্তত দেবিদ্বার আপনাদের রেগুলার যাওয়া উচিত। এবার আসেন, আমরা যেহেতু 11 দলের পক্ষ থেকে আমার উপর আস্থা রেখেছে এবং আমি আমার জায়গা থেকে আমার সর্বোচ্চটা হয়তো আমি দিতে পারি না, আমার সীমাবদ্ধতা রয়েছে ব্যক্তিগত জায়গা থেকে, আমিও হয়তো পরিপূর্ণভাবে আমার সক্ষমতার সর্বোচ্চ দেওয়া হয়ে ওঠে না, কিন্তু আপনারা যারা আছেন আপনারা আপনাদের সক্ষমতার সর্বোচ্চটা দিচ্ছেন এবং আমাকে যারা সমর্থন দিয়েছে দেবিদ্বার জামাত ইসলামী আমাকে তাদের সক্ষমতার শুধু শতভাগ না, শতভাগের থেকে বেশি তারা আমার জন্য করছেন। এবং আপনারা দেখেছেন হয়তো দেবিদ্বারের মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে। বিএনপির অনেক মানুষ আছে, তারাও আমাদের শাপলা গলিতে ভোট দেবে ইনশাল্লাহ। অনেক মানুষ আছে আমাদের রাজনীতি পছন্দ করে না, কিন্তু সে ভোটটা শাপলা গলিতে দিবে। এবং যারা আমার বিরোধিতা করছে, আমাকে ভোট দিতে চায় না, তারা ভোট না দেওয়ার একটা কারণ হচ্ছে তারা বিশ্বাস করে আমরা যদি একবার দেবিদ্বারে ক্ষমতায় যাই তাহলে আগামী 20 বছর মানুষ আমাদেরকে ছাড়বে না। তো এটা আমি যখন কালকে জিজ্ঞেস করলাম এটা কি আমার দোষ বললেন না প্রশংসা করলেন, আসলে বুঝলাম না। কারণ তাদের একটা ভয় যে আমরা যদি একবার চলে যাইতে পারি, আমাদের এই টিম যদি একবার দেবিদ্বারে একটা অ্যাক্সেস নিতে পারে, আগামী 20 বছর দেবিদ্বারের মানুষ আমাদেরকে হাতছাড়া করবে না। এই ভয়ে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় এখন ঘোরাঘুরি করছে। আমরা দেবিদ্বার সবাইকে নিয়ে আমরা একটা দেবিদ্বার করতে চাই। এবং যেহেতু মানুষ দেখেন, আমি জানি না, আমি দেখি নাই কখনো আমার এই 27.5 বছর বয়সে মানুষ নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছে। আজকের দিনে গতকাল আমাকে দেবিদ্বারে 9 লক্ষ টাকা দিয়েছে, আজকের দিনে 5 লাখ টাকার বেশি হইতে পারে, তাই না? আজকে 3টা প্রোগ্রামে গেলাম, সব মিলে 5 লাখ প্লাস হবে, আরও বেশি হবে। আবার আমাকে পার্সোনালি টাকা দিয়েছে কিছু ভাই। তো প্রত্যেক দিন আমি ভাবতেছি যে এখন প্রোগ্রাম একটু বেশি করলে মনে হয় আরও ভালো হয়, কারণ সবাই টাকা পয়সা দিচ্ছে। তো দেখেন আমাদের দায়বদ্ধতা কিন্তু আপনাদের কাছে। তো এই যে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে, আমি এখন ভয় পাই, আমি নামাজে দাঁড়াইলে আমি দুর্বলতা আমি অনুভব করি যে মানুষের 4 লক্ষ মানুষের যে আস্থা, যে বিশ্বাস আমার প্রতি তৈরি হয়েছে, এটা যদি আমি তাদের এই আস্থাটা পূরণ করতে না পারি তাহলে কিন্তু মানুষ হতাশ হবে। এখন আপনারা যেভাবে আমার দায়িত্ব নিচ্ছেন, আমাকে সফল করার জন্য কিন্তু আপনাদেরকে এই দায়িত্ব নিতে হবে। কোনো কারণে যদি আমরা ব্যর্থ হই, আমাদের উহুদ যুদ্ধের কথা নিশ্চয়ই মনে আছে। উহুদের যুদ্ধে এটা সাময়িক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছিল গিরিপথ যেন কেউ ছেড়ে না আসে, কিন্তু আমরা দেখেছিলাম সাময়িক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অমান্য করে দেখা গিয়েছে গনিমতের মাল পুনর্বন্টনে পুনর্বিন্যাসে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে খালিদ বিন ওয়ালিদ ওই যুদ্ধে হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছিলেন। তখন তিনি ওনার সৈন্যবাহিনীকে আবার পুনর্গঠিত করে উনি পাল্টা আক্রমণ করেন এবং এই যুদ্ধের ফলাফল কিন্তু মুসলমানদের জন্য নেতিবাচক হয়। সেজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় দেবিদ্বারবাসী, আমাদের ইতিহাস থেকে অনেকগুলো শিক্ষা আছে। আমাদের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আত্মতুষ্টি এবং আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই, এবং চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত আমরা বিশ্বাস রাখতে চাই দেবিদ্বারে 4 জন প্রার্থী রয়েছে, এই 4 জনের মধ্যে চতুর্থ অবস্থানে আমরা রয়েছি এবং প্রত্যেকটা প্রার্থী আমাদের থেকে আরও বেশি জনসমর্থন সমৃদ্ধ, আমাদের থেকে বেশি পরিশ্রমী, আমাদের থেকে বেশি মানুষের কাছে যাচ্ছেন। একসাথে মাঠে নামতে হবে। আপনারা যারা আছেন, নির্বাচনের আর আছে 4 দিন, এশার নামাজ হয়ে গিয়েছে, আর 4 দিন সময় আছে। আগামীকাল 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ হচ্ছে নির্বাচন। এই 5টা দিন আপনাদের কাছে আমি ভিক্ষা চাই। যদি আমরা পরাজিত হই, এটা হচ্ছে আমাদের এই পুরা সবার জন্য এটা আমাদের পরাজয়। দেবিদ্বার কেন্দ্রিক একটা ইতিবাচক যে সম্ভাবনা তৈরি হয়েছে, লুটেরা এবং মাফিয়াতন্ত্র থেকে মুক্তির যে একটা দ্বার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এই সম্ভাবনাটা একটা অনির্দিষ্টকালের জন্য সেটা বন্ধ হয়ে যাবে।
এবং যেই বংশীয় ধারার যে রাজনীতি দেবিদ্বারে চলমান ছিল, সেই ধারা বন্ধ হওয়ার যে একটা পর্যায় তৈরি হয়েছে, এবং দেবিদ্বারে মাফিয়া লুটেরা চাঁদাবাজ এবং সন্ত্রাসের রাজনীতি থেকে মানুষ যে মুক্তি চায়, এই মুক্ত হওয়ার জন্য মানুষের মধ্যে যে আশার সঞ্চার করেছে, এই সঞ্চারটা আবার নষ্ট হয়ে যাবে। আমরা চাই আপনি 5টা দিন দেবিদ্বারে সময় দেন। আপনি যে যে এলাকার আছেন, আপনি আপনার এলাকায় যান। আপনি আপনার এলাকায় গিয়ে আপনার উপস্থিতি দেবিদ্বারে একটা আলাদা একটা মেসেজ দেবে। এইখানের যে মানুষগুলো আছে, আপনাদের উপস্থিতি, কিচ্ছু করা লাগবে না, এলাকায় গিয়ে আপনারা সবাই যার যার এলাকায় হাঁটেন, এটাই একটা আলাদা একটা বার্তা দিবে। আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আপনারা পারবেন তো ইনশাল্লাহ? আপনি আমাদেরকে 5টা দিন দেন, আপনি আমাদেরকে 5টা দিন দেন। আমরা সবাই এখানে, এটা আমার ব্যক্তিগত নির্বাচন না, আমরা সবাই মিলে এখানে কথা দিচ্ছি, আগামী 5টা বছর আমরা আপনাদের জিম্মাদার হইলাম। উপরে আল্লাহর সহায়তায়, আল্লাহর রহমতে, আপনাদের যে এই আস্থা, আপনাদের যে পরিশ্রম, যেহেতু আমার নির্বাচন করতে পয়সা লাগছে না, যেহেতু আমার নির্বাচন করতে আমার নিজস্ব কোনো ধরনের খরচ হচ্ছে না, আপনাদের প্রতি আমি দায়বদ্ধ থাকব। কারণ আমার কোনো একটা অন্যায়কে বন্ধ করার জন্য আমার 2বার ভাবতে হবে না, কারণ অন্যায়কারীদের সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো বেনিফিশিয়ারি এবং বেনিফ্যাক্টরের কোনো সম্পর্ক নাই। সুতরাং তাদের বিরুদ্ধে আমার স্ট্রিক্ট হইতে আমার 2বার কোনো ভাবতে হবে না। সে অন্যায়কারী যদি আমার বাপও হয়, সেক্ষেত্রে তার প্রতি আমি স্ট্রিক্ট হইতে পারবো। সেজন্য প্রিয় ভাইয়েরা, আপনারা 16টা ইউনিয়নের মানুষ আছেন এখানে। সবচেয়ে বেশি এলাহাবাদ ভানির মানুষ দেখলাম, এটার কারণও আমি এটা উদ্ঘাটন করছি। এলাহাবাদ আসছে সুলাইমান ভাইয়ের কারণে বেশি, আর ভানিতে আসছে মিজান মামার কারণে বেশি। ওনারা নিশ্চয়ই সবাই, ইউসুফপুরের আসছে আমাদের ফারুক আঙ্কেলের কারণে, এবং ওইখানে মাসুম ভাই আছে ওনাদের কারণে। তা আমরা আসলে যদি জানতাম একটা কম্পিটিশন হবে, তাইলে আমরা কিন্তু একটা কম্পিটিশন করা যাইতো। তো না, পৌরসভা প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে, প্রতিযোগিতায় সবাই প্রতিযোগী হয় না, এটা ছিটকে গেছে। আপনারা যারা আছেন, আপনারা আপনাদের এলাকার দায়িত্বটা একটু নেন। আপনার এলাকার যে ভোট কেন্দ্রটা আছে, এই ভোট কেন্দ্রটা আপনার কাজ। আমাদের ভাই যেটা বললেন, জুবাইর ভাই, 115টা আসনে 15টা কেন্দ্রে কি হয়েছে এটা আপনার দেখার দরকার নেই। দেবিদ্বারের টোটাল কেন্দ্র হচ্ছে 116টা। আপনার কেন্দ্রটা, যেই কেন্দ্রটা, এই কেন্দ্রটা যেভাবে জিতিয়ে আনতে হবে, আপনার পরিকল্পনা, আপনার প্রস্তুতি শুধুমাত্র আপনার কেন্দ্রে কি হইতে হবে। আশেপাশের কেন্দ্রে কি হইলো না হইলো এটা আপনার দেখার কোনো দরকার নাই। আপনারা এখানে যারা আছেন, আপনার কেন্দ্রটায় সর্বোচ্চ ভোটার নিশ্চিত করে কিভাবে জিতিয়ে আনবেন, সেটার দায়িত্ব আপনাকে নিতে হবে। এবং আপনাকে আজকে রাতে বাসায় যাবেন, বাসায় গিয়ে পরিবার থেকে ছুটি নিয়ে বা পরিবারকে সাথে নিয়ে, আমি নিশ্চিত আপনার পরিবার কখনোই বাধা দিবে না আপনি যদি বলেন আমি আবার শাপলাকলির হাসনাত আব্দুল্লাহর ভোট করতে চাইতেছি। আমি নিশ্চিত আপনার সন্তান যারা আছে, আমাদের ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, ওরা খুশি হবে এবং ঈদের আনন্দ নিয়ে বাড়ি যাবে এবং কেউ বাধা দিবে না। আপনারা সবাই আত্মীয় স্বজন নিয়ে, আপনার পরিবার নিয়ে একটা উৎসব মুখর পরিবেশে সবাই একটু বাসায় চলে যান। আপনারা পারবেন না যাইতে? পারবেন না যাইতে? এবং আমি নিশ্চিত আপনার যে বস, যদি কোনো কেউ চাকরি করে থাকেন, সে যদি জানে যে আপনি আমার ভোট করতে চাইতেছেন, সেও আপনাকে ছুটি দিতে 2বার ভাববে না। আমি ইনশাল্লাহ, এই আত্মবিশ্বাস আমাদের আছে। আপনারা বাড়িতে যান, সে যদি আওয়ামী লীগের বসও হয়, সেও তাও বাধা দিবে না, সে আরো বেশি আন্তরিকতা দেখাবে। তো আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমি হাত জোর করে, শেষ ভালো যার সব ভালো তার, আমাদের আত্মতুষ্ট হওয়ার কোনো সুযোগ নাই, আত্মবিশ্বাসী হওয়ার কোনো সুযোগ নাই। আমরা এখনো অনেক পিছিয়ে আছি, অনেক কেন্দ্রে আমরা পিছিয়ে আছি, অনেক পিছিয়ে আছি। আপনি আপনার কেন্দ্রের দায়িত্বটা নেন। আপনি আপনার যতগুলো ভোটার, কোনো কেন্দ্রে 2000, কোনো কেন্দ্রে 1600, কোনো কেন্দ্রে 2200, কোনো কেন্দ্রে 4000, আপনার যে ভোটার আছে, সর্বোচ্চ ভোটার উপস্থিতি আপনাকে নিশ্চিত করতে হবে। আপনি এলাকায় যান, এলাকায় কে কেন্দ্র কমিটিতে আছে, কারা কাজ করছে, তাদের সাথে একটু সমন্বয় করে আপনারা আগামীকাল থেকে কাজ করা শুরু করে দেন। এবং আপনাদের যে মোবাইলটা আছে, প্রত্যেক দিন অন্তত আপনি 10 থেকে 15টা মানুষকে একটু ফোন দেন, এনকারেজ করেন তারা যেন ভোট দিতে আসে। আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে, আপনি যে ইউনিয়নে, এই ইউনিয়নের বাইরে হয়তো আপনার বোন বিয়ে দিচ্ছেন অথবা ভাই বিয়ে করাইছেন,
বা নিজে বিয়ে করছেন, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন দূরের আত্মীয় স্বজন, তৃতীয় চতুর্থ লেয়ারের আত্মীয় স্বজন, তাদেরকেও একটা ফোন দেন। আপনার একটা ফোনে তারা তাদের সিদ্ধান্ত গ্রহণটা তাদের জন্য সহজ হয়ে যাবে, তারা আস্থা পাবে, তারা বলবে ভাই যেহেতু বলছে সুতরাং এটা অবশ্যই ভালো। অনেকে এখন একটা দুদল্যমান একটা অবস্থায় আছে, কিন্তু যখন আপনার একটা অ্যাসিউরেন্স পাবে, আপনার একটা ফোন পাবে যে শাপলাকলিতে ভোটটা দিয়েন এবং হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিবেন, তখন তারা এই ডিসিশনটা কনফিডেন্সের সাথে নেবে। আপনারা এটা করবেন না আমার জন্য? এটা করবেন না আমার জন্য? আপনারা এটা আমার জন্য করেন, ইনশাআল্লাহ আমাদের যে লড়াইটা রয়েছে, আমাদের যে ইনসাফের লড়াই রয়েছে, এই ইনসাফের লড়াইয়ে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটা দল, তাদের কাছে তাদের আচরণ কার্যক্রম এটাই স্পষ্ট হচ্ছে, তারা আওয়ামী লীগ ব্যতীত, তারা হাসিনা ব্যতীত, হাসিনার যা কিছু আছে সব কিছুই অপরিবর্তিত রাখতে চায়। তারা আসলে হাসিনার সিস্টেমের পরিবর্তন চায় নাই, তারা শুধুমাত্র হাসিনার পরিবর্তন চাইছে। তারা চাঁদাবাজির পরিবর্তন চায় নাই, তারা চাঁদাবাজের পরিবর্তন চাইছে। তারা টেন্ডারবাজির পরিবর্তন চায় নাই, তারা টেন্ডারবাজের পরিবর্তন চাইছে। তাদের এইটা কষ্ট ছিল না যে আমি স্বৈরতন্ত্রের পরিবর্তন চাবো, এটা না, বরং স্বৈর শাসকটার পরিবর্তন চাবো, বাকি সব ঠিক থাকুক। সুতরাং এটা কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের প্রস্তুতি। আপনি যদি মনে করে থাকেন জাতীয়ভাবে এই নির্বাচন সকল সমস্যার সমাধান, এটা আপনারা ভুল ভাবছেন। বরং আমাদের লুকিয়ে রাখা অনেক সমস্যাগুলো এই নির্বাচনের পরে প্রকাশিত হবে, এবং তখন এই লড়াইটা আরও বেশি দীর্ঘমেয়াদী হতে পারে, এই লড়াইটা আরও বেশি অসীম এবং অনন্তর দিকে হবে, এবং সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। প্রিয় দেবিদ্বারবাসী ভাইয়েরা, আপনারা যারা আছেন, অনেক কথা বলেছি, আপনারা সবাই একসাথে যোগ করলেই যেটা দাঁড়ায় সেটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আমি একা কিচ্ছু না, এখানে প্রত্যেকটা মানুষকে যদি যোগ করা হয়, যোগ করলে যেই নামটা বের হয় সেটাই হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি আমাকে সমর্থন না দেন, আমার পাশে না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আমার এই পথটা অনেক দীর্ঘ এবং এটাতে সফল হওয়ার আমার কোনো সুযোগই নাই। সেজন্য আমি বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, আপনারা, আপনার পরিবার, আত্মীয় স্বজন, আপনার এলাকাবাসী, গ্রামবাসী সবাই মিলে আমাদের ইনসাফের লড়াইয়ে আপনারা অংশগ্রহণ করবেন। দেবিদ্বারে কোনো মার্কা আছে? ঢাকাবাসীর কোনো মার্কা আছে? সংসদে কোনো মার্কা যাবে? ওই সেই মার্কা, হাতের তালে মুখে বলি, জোর হলো না, আরো জোরে জিতবে কারা? সংসদে এবার যাবে, সরকারে এবার যাবে ইনকিলাব, ইনকিলাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের পরিশ্রমকে কবুল করে নিক, আমাদের নিয়তকে কবুল করে নিক, আমাদেরকে হেফাজতে এবং হেদায়েতের উপরে অটুট রাখুক। আসসালামু আলাইকুম।